প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকালকের মতো আজকেও তোমাদের সম্মুখে বাংলা প্রথম পত্র বিষয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে আলোচনার পাঠ সেটা হলো একটি কবিতার শিরোনাম হলো ফেব্রুয়ারি 1969, লিখেছেন কবি শামসুর রহমান। তো আজকে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিয়ে আলোচনা করব। তার প্রাক্কালে আমরা প্রথমে কবি পরিচিতি সম্বন্ধে কিছু কথা আমরা বলবো। তো তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হয়েছ তারা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি এই ক্লাসটা উপভোগ করবে। কবি পরিচিতি হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে কবির জন্ম দিয়ে আমরা শুরু করি। কবি শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর পুরনো ঢাকার মাহুরটুলি এলাকায় জন্মগ্রহণ করেন নানার বাড়িতে। ওনার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুর উপজেলার অন্তর্গত পাড়াতলী গ্রামে। ওনার পরিবারে 13 জন সদস্যের মধ্যে অর্থাৎ ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন চতুর্থতম। ওনার পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা বেগম। ওনার ডাকনাম ছিল বাচ্চু। তাছাড়া তিনি যখন সাহিত্যের মধ্যে প্রবেশ করেন অর্থাৎ সাহিত্যের মধ্যে বিভিন্ন লেখালেখি শুরু করেন তখন তিনি একটি ছদ্মনামে লিখতেন। সেই নামটি ছিল মজলুম আদিব অর্থাৎ বিপন্ন লেখক। এই নামে তিনি বিভিন্ন পত্রিকায় ওনার লেখালেখি সম্পাদনা করতেন। ওনার পড়াশোনার বিষয়ে যদি আমরা যাই তাহলে আমরা বলবো যে তিনি যখন প্রবেশিকা পাশ করেন তখন সময়কাল ছিল 1945 সাল। 1945 সালে তিনি ঢাকার প্রগতি স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে তিনি 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সে ভর্তি হন, যদিও তিনি অনার্সের শেষ পর্যন্ত তিনি পড়েননি। পরবর্তীতে তিনি 1953 সালে আবার ইংরেজি বিষয়ের উপরই বিএ ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি আবার পরবর্তীতে স্নাতকোত্তর পর্যায়ে প্রিলিমিনারি পর্যায়ে প্রথম পর্বে তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে অর্থাৎ স্নাতকোত্তর যে মাস্টার্সের যে পড়াশোনা সেটা শেষ পর্বে তিনি পড়াশোনা করেন। তো এই ছিল তো ওনার শিক্ষা জীবন। পাশাপাশি তিনি কর্মজীবনে আমরা যেটা দেখতে পেয়েছি যে তিনি সর্বপ্রথম 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় ওনার একটি সর্বপ্রথম কবিতা প্রকাশিত হয়। সেটা দিয়ে ওনার অর্থাৎ বাংলা সাহিত্যের শুভ সূচনা হয় লেখক হিসেবে অর্থাৎ কবি হিসাবে। পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি 1953 সালে দৈনিক মর্নিং এজ পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োজিত হন। এরপরে আমরা দেখলাম 1964 সালে দৈনিক পাকিস্তান অর্থাৎ পরবর্তীতে সেটা দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি কাজ করেন। তো এভাবে ওনাকে আমরা দেখেছি যে সাহিত্যের পাশাপাশি উনি পেশাগত দিক হিসেবে যেটা বেছে নিয়েছিলেন সেটা ছিল সাংবাদিকতা প্লাস উনি সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন। শুধু তাই নয়, এতেই তিনি থেমে থাকেননি। তিনি দেশের জন্য আমরণ করেছেন, বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছেন। পাশাপাশি না বললেই নয়, আমরা দেখেছি যে 1967 সালে যখন নাকি রবীন্দ্রসঙ্গীত পাকিস্তান সরকার কী করলো, রেডিওতে সম্প্রচার বন্ধ করে দিল, সেক্ষেত্রেও তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং উনি পত্রিকায় লেখালেখি করেন ওই পাকিস্তান স্বৈরশাসকের বিরুদ্ধে, কেন সেটাকে নিষিদ্ধ করা হলো। তাছাড়া আমরা দেখেছি যে 1968 সালে যখন নাকি আগরতলা মিথ্যা মামলায় আমাদের পূর্ব বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক নেতাকর্মীকে অর্থাৎ মোট সংখ্যায় বলতে গেলে 35 জন নেতাকর্মীকে আটক করা হয়, তাদেরকে জেলে নেওয়া হয়। এই যে একটা দুর্বিষহ ঘটনা, বর্বর ঘটনা পাকিস্তান সরকার কর্তৃক অযথা পূর্ব বাংলার মানুষের উপর যেই হয়রানি, শুধু এটাই নয়, পাশাপাশি আমরা দেখেছি যে
1967 সালে সার্জেন্ট জহিরুল হককে পাকিস্তানি পুলিশের গুলিতে হত্যা হতে হয়। এরপরে আমরা দেখলাম যে 1969 সালে শহীদ আসাদুজ্জামান অর্থাৎ আসাদকে হত্যা করা হয় পুলিশের গুলিতে, পাকিস্তান পুলিশের গুলিতে। পাশাপাশি আমরা দেখেছি শুধু তাই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জাহকেও এই পাকিস্তান স্বৈর শাসকগণ কী করে গুলি করে হত্যা করে। এভাবে মতিউরকেও তারা হত্যা করে। তো এভাবে একটার পর একটা হত্যাযোগ্য অপকর্ম চলতেই থাকে। তো এগুলোর মধ্যেও দেখা গেছে কবি শামসুর রহমান বিভিন্ন সময় অর্থাৎ ওনার লেখনীর মধ্যে তুলে ধরেছিলেন। তাছাড়া অর্থাৎ নিজেও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন আন্দোলনের সাথে লিয়াজু হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। তো এভাবে ওনার আসলে কর্মজীবন অতিবাহিত হয়। পাশাপাশি তিনি 1955 সালে তিনি জোহরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার রেখে যাওয়া 5 জন সন্তান সন্ততির মধ্যে 2 জন ছেলে 3 জন মেয়ে তিনি রেখে যান। শুধু তাই নয়, ওনার লেখালেখির মধ্যে অনেক গ্রন্থ আমরা দেখতে পাই। বিশেষ করে তিনি 66টির মতো কাব্যগ্রন্থ রচনা করেন। তন্মধ্যে ওনার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো হলো সেগুলো হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, সেটা ওনার সর্বপ্রথম প্রকাশিত 1960 সালে। পরবর্তীতে রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও, ঘাতক কাটা। তো পাশাপাশি শিশুতোষ গ্রন্থ তিনি রচনা করেন, এলাটিং বেলাটিং এ ধরনের লেখা তিনি লেখেন। তো এর মধ্যে দিয়ে তিনি বিভিন্ন পুরস্কার বাংলা সাহিত্যের লেখালেখির উপরে অর্জন করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হলো বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, তাছাড়া 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। শুধু তাই নয়, আমরা ওনার জীবনী পরে দেখতে পাবো যে তিনি ভারত থেকেও যাদবপুর বিশ্ববিদ্যালয় প্লাস রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি সম্মানসূচক একটি উপাধি তিনি লাভ করেন। পরিশেষে আমরা দেখলাম যে 1971 সালে যখন নাকি মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন ওই পাককালে তিনি ওনার গ্রামের বাড়িতে অর্থাৎ নরসিংদীর পাড়াতলী গ্রামে সপরিবারে চলে যান। এরপরে ওনার যে মৃত্যুর সময়টা সেটা 2006 সালের 17ই আগস্ট তিনি ঢাকায় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে অর্থাৎ ওনার মৃত্যুর আগে ওনার অনুরোধে ওনার মায়ের পাশে অর্থাৎ বনানীস্থ কবরস্থানে ওনাকে সমাহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খানিকটা হলেও অর্থাৎ কবি সম্বন্ধে কিছু উপাত্ত অর্থাৎ তথ্য জানলাম। তা আশা করি তোমরা কবি সম্বন্ধে মোটামুটি কিছু হলেও বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব মূল পাঠে অর্থাৎ মূল আলোচনায়। আজকের যেই শিরোনাম ছিল কবিতার ফেব্রুয়ারি 1969। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা এখানে যদি কবিতার শিরোনামকে উপলব্ধি করি তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একদিকে ফেব্রুয়ারি মাস, অন্যদিকে 1969। তাহলে বোঝাই যাচ্ছে যে 1969-এ আমাদের পূর্ব বাংলায় কী ঘটেছিল এটা তোমরা অনেকেই জানো যে কী হয়েছিল। 1969-এ গণ অভ্যুত্থান যে আন্দোলন তৃণমূল পর্যায় থেকে শুরু হয়েছিল শহরের রাজপথে, এর বিপরীতে যদি আমরা খেয়াল করি 1952-র ভাষা আন্দোলন। তো কবি এখানে আসলে এই কবিতার মধ্যে 1952-র ভাষা আন্দোলনে যেই যারা অর্থাৎ রক্ত দিয়েছে, তাজা প্রাণ খয়ে দিয়েছে, তন্মধ্যে যারা দিয়েছে তাদের নামগুলো না বললেই নয়, সালাম, বরকত, রফিক, জব্বার, সবুল সহ প্রমুখ আরও অনেকেই। তো তাদের ঘটনাগুলো এখানে চলে আসছে। তো মূলত কবি এখানে অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের সাথে অর্থাৎ 1952-র যে ভাষা আন্দোলন, এই আন্দোলনের যে ঘটনাগুলো, এই ঘটনাটাকে সমন্বয় করতে তিনি এই কবিতা আসলে জিনিসগুলা তুলে ধরেছেন, আলোকপাত করেছেন। আমরা কবিতা আবৃত্তি করলে বা পাঠ করলে সেটাই আমরা বুঝতে পারবো। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করো, বোঝার চেষ্টা করো, যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। তো এবারে আমরা চলে যাব মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার পাকালে আমরা পুরো কবিতাটা আবৃত্তি করে তোমাদেরকে যতটা পারি আমি বুঝিয়ে দেব। তো প্রথমেই আমি কবিতা আবৃত্তি করতেছি। দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে
প্রথমেই কবি বললেন যে আবার আবার মানে তাহলে আমরা বুঝতে পারি যে হয়তো পূর্বে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো এটা আমরা সহজেই ধরতে পারি যে 1952 ভাষা আন্দোলনে এরকম একটা ঘটেছিল, যেটা 1969 আবার পুনরুত্থান হয়, অর্থাৎ গণ অভ্যুত্থানের যেই আন্দোলন হয় তৃণমূল পর্যায়ে, অর্থাৎ বিভিন্ন পেশাজীবীর মানুষ, কামার কুমার কৃষক জেলে বিভিন্ন চাকরিজীবী অর্থাৎ পেশাজীবী মানুষগুলো কী করেছে, গণজোয়ারে গণ আন্দোলনে তারা শহরের দিকে ছুটে চলছে, অর্থাৎ শহরমুখী হয়েছে আন্দোলনের জন্য। স্বৈর শাসকদের যারা দেশদ্রোহী, অর্থাৎ বিশেষ করে পাকিস্তান সরকার জেনারেল ইয়াহিয়া খানের যেই অত্যাচার, জেনারেল আইয়ুব খানের যে অত্যাচারের শাসকদের শাসনের বিরুদ্ধে। তো এখানে বলতেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। অর্থাৎ 1952 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা সালাম বরকত তারা যেভাবে মাতৃভাষার জন্য, রাষ্ট্রভাষা বাংলাতে তার জন্য যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তদুপরি 1969 যেমন ঠিক তাদের মতোই কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এখানে কৃষ্ণচূড়া দিয়ে আসলে মূলত কৃষ্ণচূড়া ফুলকে মিন করা হয় নাই, এখানে মেনশন করা হয়েছে মূলত যারা আমাদের এই পূর্ব বাংলার জন্য, বাংলাদেশের জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে বোঝানো হয়েছে। আর যেহেতু কৃষ্ণচূড়া একটা ফুল, এই ফুলের রঙটা কি লাল, আর এই লাল রঙটা শহীদের রক্তের সাথে তুলনা করা হয়েছে। কেমন নিবিড় হয়ে, অর্থাৎ সবাই একাগ্রতা প্রকাশ করতেছে, অর্থাৎ সবাই সম্মিলিতভাবে ওই আন্দোলনে যোগ দিচ্ছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের জলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে পড়বে। কবি এখানে বলতেছেন তিনি কখনো মিছিলেও শরিক হয়েছেন, অর্থাৎ যখন নাকি শহরের বুকে এরকম আন্দোলন চলতেছে তখন তিনি আর ঘরে বসে থাকেননি, তিনিও মিছিলে যুক্ত হয়েছেন। আবার যখন নাকি কবি শামসুর রহমান একা একা হাঁটতেছেন পথে, তখনও তিনি দেখতেছেন আসলে ওরা ফুল নয়, ওরা কি, ওরা আমাদের বাংলার দামাল ছেলে। যেমন 1952 ভাষা আন্দোলনে রফিক, বরকত, জব্বার আন্দোলনে শরিক হয়েছিল, তারা নেতৃত্ব দিয়েছিল, তদুপরি তাদের মতোই যেন আমাদের বাংলার তরুণরা আজ 1969-এও কী করেছে, আন্দোলনে শরিক হয়েছে। তো তারা ফুল নয়, তারা বীর যোদ্ধা, অর্থাৎ তারা বীরত্বের অধিকারী। ওরা শহীদের জলকিত রক্তের বুদবুদ, অর্থাৎ তারা 1952-তে যেভাবে বীরেরা, আমাদের দামাল ছেলেরা তাদের তাজা রক্ত ক্ষয়ে দিয়েছিল, তারা প্রাণ দিয়েছিল, ঠিক তাদেরই যেন একটা আবার প্রতিফলন, প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি 1969-এ স্মৃতিগন্ধে ভরপুর। ঠিক সেই পূর্বের, অর্থাৎ আমরা যেই মাতৃভাষার জন্য আমাদের শহীদেরা যেভাবে প্রাণ দিয়েছিল, তাদের জীবন উৎসর্গ করেছিল দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, ভাষার জন্য, ঠিক সেই স্মৃতিগুলো আবার যেন পুনরায় ফিরে আসতেছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তো 21-এর কৃষ্ণচূড়া ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, আমরা অর্থাৎ আমাদের যেই রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষাকে চির অম্লান করতে পেরেছি, অর্থাৎ স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, আমাদের মাতৃভাষা বাংলাকে ফিরে পেয়েছি। তো এটা যেন আমাদের এক ধরনের চেতনা, অনুভূতি, এই অনুভূতিগুলো এখনও আমাদের মধ্যে কাজ করতেছে। এ রঙের বিপরীত আছে অন্য রং। তো এবার যারা দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করার জন্য জীবন যুদ্ধ করলো, দেশের কল্যাণে নিজেদেরকে আত্মহতি দিল, এর পরিপ্রেক্ষিতে বিপরীতে আমরা দেখলাম যে এরকম একটা দল, একটা সংঘ রয়েছে যারা দেশদ্রোহী হিসেবে কাজ করে, দেশে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করে। তো তাদের কথা এখানে কবি বলতেছেন, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পটঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্থানে। কবি বলতেছেন খুব সহজভাবে এটা আমাদের বোঝা উচিত, বা আমরা বুঝতে পারবো চেষ্টা করলে, যে এর বিপরীতে, ভালোর বিপরীতে মন্দ এরকম একটা রং আছে, যে রং কি করে প্রতিনিয়ত, অর্থাৎ প্রত্যেক দিনই, প্রাত্যহিকভাবে প্রত্যেক দিনই তা কী করতেছে, সন্ত্রাস বয়ে আনতেছে, নৈরাজ্য বয়ে আনতেছে, অশান্তি বয়ে আনতেছে আমাদের দেশে সকাল সন্ধ্যা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ পুরো 24 ঘন্টাই। তো এখন পথে প্রান্তরে রাস্তাঘাটে আমরা দেখেছি যে পুরো আমাদের ঢাকার মধ্যে, অর্থাৎ আমাদের দেশের মধ্যেই কি
ঘাতকদের, যারা আমাদেরকে বিনাশ করতে চায়, আমাদের দেশমাতৃকাকে ধ্বংস করতে চায়, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়, তাদের আস্তানা, তাদের যে আখড়া, হ্যাঁ, তাদের সংখ্যায় এখানে আমাদের দেশে ভরে গেছে। তো আমরা চোখ মেললেই তাদেরই দেখতে পাই। তো একথায় কবি এখানে বলতে চাচ্ছেন। এরপরে দেখো কবি কি বলতেছেন, আমি আর আমার মতোই বহু লোক। কবি পরে বলতেছেন, আমি এবং আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, অর্থাৎ ওই ঘাতকদের আস্তানায় যারা নির্যাতিত হচ্ছে, ভুলণ্ঠিত মানে এখানে নির্যাতিত হওয়া। কবি এবং কবির মতো অনেক সাধারণ লোক যারা কি করতেছে, দিনরাত্রি এই ঘাতকদের, অর্থাৎ এই পাকিস্তানি শোষকদের, স্বৈরশাসকদের অত্যাচারে, হ্যাঁ, নিপীড়িত হচ্ছে অকারণেই। তো এরই মধ্যে কেউ মরা আধমরা কেউ, এখন কবি বলতেছেন কেউ একেবারে মরে গেছে, কেউ আধামরা হয়ে আছে, কেউ বা ভীষণ জেদি, কেউ বা আবার একেবারে আধামরা হয়েছে, তাতে কি হয়েছে, মায়ের খাইছে, তাতে কি হয়েছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের মধ্যে জেদ কমেনি। জেদ কমেনি কেন? তারা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তারা যদি রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে, তারপরও তারা পিছু হটবে না, তাদের জীবন গেলেও তারা পিছু হটবে না। তাদের যে আন্দোলন, তাদের যে অধিকার, তারা সেটাকে কি করবে, রক্ষা করবে, যেভাবেই প্রতিষ্ঠা করবে। দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে কি তছনছ। এখন তারা যারা যেদি অবস্থায় আছে, সাহসিকতা দেখাচ্ছে, তারা কি করতেছে, তারা অর্থাৎ আন্দোলনের জোয়ারে ফেটে পড়তেছে। তারা যেভাবেই হোক দেশকে রক্ষা করবে, তাদের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করবে। এই কারণে মানবিক বাগান দিয়ে এখানে বোঝানো হচ্ছে আমাদের মনুষ্য জগৎ, আমাদের মানবিক জগৎ, আমাদের মনের যে অবস্থা, কমলবন অর্থাৎ আমাদের মানবীয় যে অধিকার, এই অধিকার থেকে যে আমরা তুচ্ছতাচ্ছিল্য হচ্ছি, পাকিস্তান সরকার যে আমাদেরকে বারবারই কি করতেছে, অর্থাৎ আমাদেরকে শুধু নির্যাতন চালাইতেছে, আমাদেরকে অযথা অকারণে বিনা কারণে মারধর করতেছে। তো তোমাদের আরেকটা কথা বলে নিই, কারণ আমরা দেখেছি যে পূর্বে ইতিহাসে আমাদের, অর্থাৎ 1952 ঘটনা থেকে শুরু করে 1966 বা 1969 গণ অভ্যুত্থান, পরিশেষে 1971 যে মুক্তিযুদ্ধ, এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের পূর্ব বাংলার মানুষকে পাকিস্তান শাসক গোষ্ঠী মনে করেছিল যে আমরা নিরীহ, আমাদেরকে হয়তো শোষণ করলে, অত্যাচার করলে, নিপীড়ন করলে আমরা দমে যাব। কিন্তু পরিশেষে সেটা সম্ভব হয়নি। তারা ঠিকই বুঝতে পেরেছে যে আমরা আসলে আমাদের অধিকারকে যেভাবেই হোক আমরা তাদেরকে প্রতিহত করে রক্ষা করতে পেরেছি। তো এরপরে দেখো, তো কমলবন হচ্ছে তছনছ। তো আমাদের এই যে অধিকার, আমাদের যে সাধারণ স্বাভাবিক অধিকার, বেঁচে থাকার যে অধিকার, ওই অধিকারগুলো কি হচ্ছে, হ্যাঁ, নষ্ট হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো কবি কি বলতেছে, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ। এখন কবি বলতেছেন যে 1969 যে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, সেই বঙ্গবন্ধুর পেশ করা 6 দফা দাবি, তাছাড়া ছাত্র সমাজের 11 দফা দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, হ্যাঁ, এখন এই আমাদের এই বাঙালি যে দামাল ছেলেরা, বর্তমান যে তরুণ ছেলেরা আছে 1969 সালে, তারা যে শহরে রাজপথে নেমেছে আন্দোলনে, হ্যাঁ, অর্থাৎ স্বৈর শাসকদের প্রতিহত করার জন্য। তা কবি এখানে মনে করতেছেন যেন 1952 সালে যে সালাম, অর্থাৎ মাতৃভাষার জন্য রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটা প্রতিষ্ঠা করার জন্য রাজপথে যেভাবে নেমেছিল শূন্য তুলে ফ্ল্যাগ, অর্থাৎ ফ্ল্যাগ মানে এখানে পতাকা, যেমন প্লে কার্ড বা ফেস্টুন, হ্যাঁ, অর্থাৎ উপরে তুলেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকম সেই জিনিসগুলো আবার লেখকের, কবির কাছে মনে আসতেছে যে ঠিক সালামের মতোই আমাদের বর্তমান তরুণ ছেলেরাও ঠিক ওই শূন্যে ফ্ল্যাগ তুলতেছে, পতাকা তুলতেছে, অর্থাৎ বিজয়ের পতাকা, তারা যেভাবেও বিজয় ছিনিয়ে আনবে। এরপর দেখো কবি কি বলতেছে, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তো বরকত যেমন এই রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তান শাসক গোষ্ঠীর সম্মুখে কোনো কিছু তোয়াক্কা না করে কী করেছিল, বুক পেতে দিয়েছিল যে হত্যা করো, আমাকে করো, এরপরও আমরা আমাদের মাতৃভাষাকে যেভাবেই হোক প্রতিষ্ঠা করব, রক্ষা করব। ঠিক তদুপরি আমাদের এই বাংলার দামাল ছেলেরাও 1969-এ ঠিক সেই 1952 যে ঘটনা ঘটেছিল ওই স্বৈর শাসকদের বিরুদ্ধে, ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। তারাও ঠিক ওই হায়নাদের, ঘাতকদের থাবার সম্মুখে বুক পেতে দিয়েছে সহসাই। এরপর দেখো, সালামের চোখে আজ আলোচিত ঢাকা। তো সালামের চোখে অর্থাৎ কবি বলতেছেন যে আজকে ঢাকায়
যে জিনিসটা আমরা উপলব্ধি করতেছি এই আন্দোলনের গণজোয়ারের ফলে, ঠিক সালামের মতোই, সালাম যেমন ওই সময় অর্থাৎ 52 ভাষা আন্দোলনে সে তার চোখ মুখ দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, তার চোখে মুখে আমরা কি দেখেছি, অর্থাৎ দোসরদের অত্যাচার থেকে যেভাবেই হোক আমাদেরকে রক্ষা করবে, এরকম একটা জলযন্ত্র যে, হ্যাঁ, অর্থাৎ তার ভিতরে যে বহিঃপ্রকাশ ছিল, এই বহিঃপ্রকাশটা আজ আমরা 69 এসেও, ওই গণঅভ্যুত্থানের আন্দোলনে এসেও আমরা সেটা দেখতে পেয়েছি। তো সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তো সালামের মুখ তো আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা বলতে এখানে আমাদের যে সবুজ প্রাকৃতিক শ্যামলে গড়া আমাদের পূর্ব বাংলা, বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সালামের মতো, সালাম যেমন মুখ দিয়ে বিভিন্ন বুলি উচ্চারণ করেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, হ্যাঁ, পাকিস্তানিদের হটাও যেভাবেই হোক, ঠিক তদুপরি আমাদের বর্তমান তরুণ ছেলেরাও, দামাল ছেলেরাও কি করতেছে, ঠিক এই সবুজ শ্যামল পূর্ব বাংলাকে রক্ষা করার জন্য তারাও মুখে মুখে স্লোগান পেশ করতেছে আন্দোলনের মধ্যে। এরপর দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে ঘাড় উচ্চারণে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এরপর তো আমরা রাজপথে দেখলাম যারা এই আন্দোলনে শরীক হয়েছে, যুক্ত হয়েছে, তো আমরা সবাই দেখলাম। তাছাড়া সাধারণ যারা জনগণ আছে তারাও দেখলো যে, অর্থাৎ সালামের হাত থেকে নক্ষত্রের মতো জোরে অবিরত অবিনাশী বর্ণমালা। তো আমরা একটা জিনিস উপলব্ধি পূর্বেই করেছি, বা যারাই শুরু থেকেই ক্লাস অবলোকন করতেছ বা শুনতেছ, তারা অবশ্যই বুঝতে পারবে যে 52 সাথে ঘটনার সাথে 1969 গণ অভ্যুত্থানের একটা সমন্বয় কবি এখানে দেখিয়েছেন। তো বিদায় বারবারই ঘুরে ফিরে এখানে সালাম এবং বরকতের কথা আসতেছে। তো সালামের হাত থেকে নক্ষত্রের মতো জোরে অবিরত অবিনাশী বর্ণমালা। তো তারা দেশকে রক্ষা করার জন্য, মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, তো যেভাবে তারা কি করেছিল, অর্থাৎ প্লে কার্ডের মধ্যে যে লেখাগুলো লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, ঠিক এরকম ওই কথাগুলো যেন আজকে এই 69 গণ অভ্যুত্থানেও আবার আমাদের এই তরুণ ছেলেরা কি করতেছে, ঠিক প্লে কার্ডে ফেস্টুনের মধ্যে লিখে, হ্যাঁ, তারা একটা আন্দোলনের আরও গণজোয়ার সৃষ্টি করতে চাইছে, বা ওই স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলনকে আরও কি করতেছে, প্রাণবর্ত করতেছে, যে আরও জোরালো করতেছে। ঠিক এই জিনিসগুলো এখানে কবি বলতেছেন। আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জ্বলে। তা আমরা কোনো কিছু যদি পেতে চাই, কোনো দাবি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের বিনিময়ে কিছু ত্যাগ করতে হয়। তদুপরি আমরা দেখেছি যে ওই 1952 ভাষা আন্দোলনেও আমরা রাষ্ট্রভাষাকে, আমরা শুধু একমাত্র বাঙালি জাতি এই পৃথিবীর মধ্যে যে জাতি শুধু আমরা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি, এটা পৃথিবীর আর ইতিহাসে নাই অন্য কোনো দেশ তারা মাতৃভাষার জন্য প্রাণ দেয়, কিন্তু আমরা বাঙালিরা প্রাণ দিয়েছি। প্রাণ দিয়ে আমরা বিশ্ব দরবারে দেখিয়েছি যে আমাদের সাহসিকতা, হ্যাঁ, যে আমরা আমাদের সত্যের জন্য আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা বিশ্ব দরবারে ঠিকই ফুটিয়ে তুলেছি। এ কারণে হয়তো বিশ্ব কর্তৃক আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এই মাতৃভাষাটাকেও স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ, পুরো বিশ্ব। যাই হোক, এরপর তো আমরা যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, মাতৃকাকে রক্ষা করার জন্য, দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, তো যারা প্রাণ দিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। একদিকে আমাদের বিজয়, আরেকদিকে মায়ের যে অশ্রুজল, তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। একদিকে আমাদের বিজয়ের উল্লাস, আনন্দ উল্লাস, অন্যদিকে অর্থাৎ সন্তান হারা মাথার যে চোখের পানি, সেই জিনিসটাকে এখানে কবি বোঝাতে চেয়েছেন। ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এখানে হরিত মানে সবুজ, হৃদয় মানে মনের মধ্যে বলতে এখানে আমাদের দেশ মাতৃকাকে কবি বোঝাতে চেয়েছেন যে এরপরও শত কষ্টের মধ্যেও আমাদের মধ্যে একটা সুখ আছে, সুখ বিরাজমান। সেটা কি, আমরা আমাদের সত্যকে, আমাদের যেই দাবি দেওয়া ছিল, আমাদের যেই অধিকার ছিল, স্বাধিকার ছিল, সেটা হয়তোবা আমরা প্রাণ দিয়েছি, বহু রক্ত হয়ে গেছে, অনেক কিছুর বিনিময় দিতে হয়েছে আমাদের, হ্যাঁ। তো এগুলার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কি পেয়েছি, আমরা বিজয়টা পেয়েছি। এই বিজয়টা এখানে লেখক
অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে আমরা শেষ পর্যন্ত আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পেরেছি, অনেক কিছুর বিনিময় হলো, ত্যাগের ফলে হলো। এরপর দেখো কবি কি বলতেছেন, সেই ফুল আমাদেরই প্রাণ। সেই ফুল আমাদের প্রাণ মানে কি? অর্থাৎ যারা দেশের জন্য 1952 থেকে 71 পর্যন্ত শহীদ হয়েছে দেশের কল্যাণের জন্য, দেশকে রক্ষা করার জন্য, মাতৃভাষার জন্য, তো তারা তো আমাদের মতোই, আমাদের তরুণদের মতো তাদেরও একটা প্রাণ ছিল, তাদের জীবন ছিল, সেটাকে কি করেছে তারা বিসর্জন দিয়েছে, আত্মবিসর্জন দিয়েছিল দেশের জন্য। তো তাদের যেই স্পৃহা, তাদের যেই ত্যাগ, তাদের যে আত্মতি, সেটা আমাদের নিজেদের মধ্যে কি, আমাদের প্রাণের মধ্যে তোলা দেয়, সাড়া দেয়, অর্থাৎ কি করতেছে, শিহরণ যোগাচ্ছে, রোমাঞ্চিত করছে আমাদের। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। তো এখন তাদের যে আত্মত্যাগ, সেটাকে আমাদের মনের মধ্যে, প্রাণের মধ্যে কি করতেছে, বারংবারই দোলা দিচ্ছে। তো এই দোলা দেওয়ার প্রেক্ষিত আমরা দেখতেছি একদিকে আমাদের আনন্দ, অন্যদিকে আমাদের দুঃখের ছায়া, শোকগাথা। একদিকে আমাদের পূর্বের শোকগুলো মনে হচ্ছে আমরা কত কিছুর বিনিময়ে তো এই জিনিসগুলো অর্জন করলাম। তো ওই যখন নাকি আমরা বিনিময়টাকে খেয়াল করি, বিভিন্ন ত্যাগ করলাম, অর্থাৎ অনেক মায়ের বুক খালি হলো, তারা অকাতরে জীবন দিল, হ্যাঁ, তাদের তাজা রক্ত ক্ষয়ে দিল। একদিকে আমাদের দুঃখ, আরেকদিকে আমাদের আনন্দ উল্লাস। কীরকম আনন্দ উল্লাস? আমরা দেখি যে প্রতিদিনই ভোরবেলা, অর্থাৎ সকালে যখন নাকি প্রথম সূর্য উদয় হয় পূর্ব দিকে, তখন আমাদের কাছে সব কিছুই নতুন মনে হয়, প্রাণবন্ত মনে হয়, যে আজকের দিনটা হয়তো শুভ সূচনা হবে, নতুনভাবে শুরু হবে, সব কিছু পুরনো জিনিসকে ভুলে, পুরনো ব্যথাগুলো ভুলে। ঠিক তদুপরি ঠিক ওই সকালে রৌদ্র ওঠার সাথে, পূর্ব দিকে রৌদ্র ওঠার সাথে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা যদিও হারিয়েছি, যদিও অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশমাতৃকাকে রক্ষা করতে পেরেছি, তারপরেও আমরা পরের দিন সকালে আমরা যদি ঘুম থেকে উঠি, সূর্যের আলো দেখতে পাই, তাহলে আমরা সেগুলাকে আমরা খুব সহজেই ভুলে থাকতে পারি আমাদের বর্তমানকে নিয়ে, আমাদের প্রাপ্তিটাকে নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যারা এই মুহূর্তে ছিলে বা এখন যারা যুক্ত হয়েছ, তো আশা করি তোমরা খানিকটা হলেও বুঝতে পেরেছো যে কবি শামসুর রহমান আসলে ফেব্রুয়ারি 1969 কবিতায় কী বোঝাতে চেয়েছেন। অর্থাৎ 1969-এর গৌণ অভ্যুত্থানকে কবি এখানে 1952-এর ঘটে যাওয়া ভাষা আন্দোলনের যে আত্মহতি, অর্থাৎ শহীদদের সালাম, বরকত, জব্বার, শফিউল প্রমুখ সহ তাদের ঘটনাকে তিনি এই গণ অভ্যুত্থানের ঘটনায় নিয়ে এসেছেন, অর্থাৎ সমন্বয় করে আমাদের দেখিয়েছেন যে তাদের মতো ঠিক ওই 1969 আমাদের বাঙালি দামাল ছেলেরা দমে এই পাকিস্তান সরকারকে যেভাবেই হোক প্রতিহত করার জন্য গণ আন্দোলনে নেমেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়, আমরা যে আজকে যে কবিতাটা ফেব্রুয়ারি 1969 নিয়ে আলোচনা করলাম, যে তোমাদের পরীক্ষায় আসতে পারে, জ্ঞানমূলক বা বহু নির্বাচনী পরীক্ষায় আসতে পারে, যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি তোমরা পড়তে হয় তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে যে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো খুব সহজেই তোমরা সেটাকে ধরতে পারো। তাছাড়া আসতে পারে পরীক্ষায় যে শামসুর রহমানের আসল ওনাকে আমরা কী কবি হিসাবে জানি, ওনাকে আমরা নাগরিক কবি বা শহুরে কবি হিসাবে জানি। এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে যে ওনার ছদ্মনাম কি, মজলুম আদিব নামের ছদ্মনাম ছিল, অর্থাৎ বিপন্ন লেখক, সেটাও তোমাদের খেয়াল করতে হবে। তো পাশাপাশি যে আরও কিছু তোমাদেরকে না বললেই না, যে ওনার জন্ম এবং মৃত্যুর সালটা তোমাদেরকে যথাযথভাবেই খেয়াল করতে হবে। এটা অনেক সময় তোমাদের পরীক্ষার মধ্যে থাকতে পারে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বোঝার চেষ্টা করেছো। তোমাদেরকে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিব, সেটা হলো তোমরা আজকে বাসায় ফেব্রুয়ারি 1969 কবিতাটি খুব ভালোভাবে আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। তোমাদেরকে একটা কথা বলি, পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে কোনো কবিতা বলো বা প্রবন্ধ বলো, যেটাই বলো, উপন্যাস বা নাটক বলো, পড়ার পূর্বে তোমরা শব্দার্থ টিকা প্লাস পাঠ পরিচিতিটা আগে পড়ে নিবে। সেটা পড়ে নিলে কি হয়, তোমরা মূল ঘটনাগুলো বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তো তোমরা এগুলো আজকে পড়বে, পড়ার কালে যদি এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কমেন্টস করে জানাতে পারো, বা আমার ব্যক্তিগত ফেসবুক এই থেকেও কমেন্টস করে জানাতে পারো। তাছাড়া নিজস্ব মোবাইলেও
আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে বা তোমাদেরকে সেটার সমাধান যথাযথভাবে দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখন এই মুহূর্তে বিদায় নেব। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।